আসসালামু আলাইকুম। তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং তোমাদের পড়াশোনা চালিয়ে যাচ্ছ। আজকে আমরা মাইক্রোইকোনমিক্সের ইউটিলিটি থিওরির ল অফ ইকুইমার্জিনাল ইউটিলিটি বিষয়টি নিয়ে আলোচনা করব। এর আগে আমরা আলোচনা করেছি ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি, অর্থাৎ ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। সেখানে আমরা দেখেছি যে কিভাবে একজন ভোক্তা একটি পণ্যের একাধিক একক ব্যবহারের মাধ্যমে সেখান থেকে উপযোগ পেয়ে থাকে এবং এই উপযোগগুলো ক্রমান্বয়ে কমতে থাকে। আজকে আমরা যেই বিধিটি আলোচনা করব, অর্থাৎ ল অফ ইকুইমার্জিনাল ইউটিলিটি, সেখানে আমরা দেখব যে একজন ভোক্তা একাধিক পণ্য ব্যবহারের ক্ষেত্রে সে এখান থেকে কিভাবে উপযোগ পায় এবং এখান থেকে ম্যাক্সিমাম যে উপযোগটি সেই উপযোগটি তারা কিভাবে পেয়ে থাকে। তাহলে এই ল এর মাধ্যমে যে জিনিসটি প্রধানত আলোচনা করা হয় সেটা হলো গিয়ে ভোক্তা যখন একাধিক পণ্য ব্যবহার করবে তখন সেক্ষেত্রে সে কিভাবে এক সর্বোচ্চ উপযোগ বা সর্বোচ্চ সন্তুষ্টি পাবে। এখানে দেখো প্রথমে যে জিনিসটি বলা আছে সেটা হলো দ্য ল অফ ইকুইমার্জিনাল ইউটিলিটি এক্সপ্লেইনস দ্য বিহেভিয়ার অফ এ কনজিউমার হোয়েন হি consume more than one commodity. Wants are unlimited, but the income which is available to the consumers to satisfy all his want is limited. অর্থাৎ আমরা জানি যে অভাব অসীম, কিন্তু আমাদের আয় সীমিত বা নির্দিষ্ট। সেই নির্দিষ্ট আয়ের মধ্যে থেকেই আমাদের সবগুলো আমরা কি করতে চাই, আমাদের প্রয়োজনটাকে মেটাতে চাই। এই প্রয়োজন মেটাতে গেলেই আসলে তখনই এই তত্ত্বটি প্রয়োজন হয় বা কাজে লাগে। This law explain how the consumer spend his limited income on various commodity to get maximum satisfaction. The law is also known as principle of proportionality between price and marginal utility, or law of substitution, or law of maximum satisfaction. In the word of Professor Marshall, if a person has a thing which can be put to several uses, he will distribute it among these uses in such a way that it has the same marginal utility in all. প্রত্যেকটি বিধি বা তত্ত্বেরই যেরকম কিছু অনুমিত শর্ত বা অ্যাজাম্পশন আছে, এই তত্ত্বেরও একইভাবে কিছু অ্যাজাম্পশন আছে। যেমন প্রথমেই যে জিনিসটি বলা আছে দেখো 1 নম্বরে, সেটা হলো কাস্টমার ইজ রেশনাল, সো হি ওয়ান্ট টু গেট ম্যাক্সিমাম স্যাটিসফ্যাকশন। দ্বিতীয় যেটি বলা আছে সেটা হলো দ্য ইউটিলিটি অফ ইচ কমোডিটি ইজ মেজারেবল। অর্থাৎ আমরা আগের তত্ত্বটিতে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিতে আমরা এই শর্তগুলো আমরা পেয়েছি। 3 নম্বরে আছে মার্জিনাল ইউটিলিটি অফ মানি রিমেইন কনস্ট্যান্ট। 4 নম্বরে দ্য ইনকাম অফ দ্য কনজিউমার ইজ গিভেন, অর্থাৎ আমরা যেটা জানলাম যে ভোক্তার আয় নির্দিষ্ট থাকবে। তারপরে আছে যে পণ্যের মূল্য স্থির থাকবে, এবং লাস্টে যে পয়েন্টটা আছে সেটা হলো গিয়ে কি দ্য ল ইজ বেসড অন দ্য ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি। এই বিধিটি কি হচ্ছে, ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির উপরে ভিত্তি করেই এই বিধিটি গড়ে উঠেছে কিংবা এই বিধিটি তৈরি হয়েছে।
আমরা এখন এই বিধিটি ব্যাখ্যা করি। ধরা যাক একজন ভোক্তা, সে তার লিমিটেড ইনকাম আছে 50 টাকা এবং সে দুটি পণ্য ক্রয় করতে চাইবে এবং দুটি পণ্যের যথাক্রমে মূল্য হলো এক্স পণ্যের মূল্য 5 টাকা এবং ওয়াই পণ্যের মূল্য পার ইউনিট তোমার 4 টাকা। সেক্ষেত্রে সে এই যে নির্দিষ্ট ইনকাম যে আয় 50 টাকা, সেখান থেকে সে কী করতে চাইবে, সে ম্যাক্সিমাম সে ইউটিলিটি কিংবা স্যাটিসফ্যাকশান সে পেতে চাইবে। সেখানে সে কিভাবে এই স্যাটিসফ্যাকশানটা পাবে, যেই পয়েন্টে গিয়ে তার ম্যাক্সিমাম হবে তার ইউটিলিটি, সেখানেই হবে যে সেই পর্যন্ত ইউনিটই সে ক্রয় করবে এবং সেখানেই তার সেই পয়েন্টটাকেই বলা হবে ইকুইলিব্রিয়াম পয়েন্ট। এখন যদি আমরা দেখি যে সূত্রের মাধ্যমে যদি দেখতে চাই যে ইকুইলিব্রিয়াম পয়েন্টটা কোথায় হবে, তাহলে এখানে আমরা যদি বলি যে MUX divided by PX equal to MUY divided by PY equal to MUM। এখানে MUX marginal utility of commodity X, MUY marginal utility of commodity Y, PX equal to যেটা আমরা বুঝি যে price of the commodity X, PY বলতে price of the commodity Y, আর MUM equal to marginal utility of money এবং MUX ডিভাইডেড বাই PX এবং MUY ডিভাইডেড বাই PY বলতে আমরা যে জিনিসটা বলছি যে মার্জিনাল ইউটিলিটি অফ মানি এক্সপেন্ডিচার, অর্থাৎ একটি পণ্য ব্যয়ের যে প্রান্তিক উপযোগ আমরা পাচ্ছি। এখন আমরা একটি চার্টের মাধ্যমে দেখি যে প্রথমে দেখা যাচ্ছে যে ভোক্তা প্রথম মার্জিনাল ইউটিলিটি অফ গুডস এক্স অ্যান্ড ওয়াই এর যে টেবিলটি আছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ভোক্তা যখন একটি ইউনিট ব্যবহার করছে এক্স পণ্যের, তখন সে সর্বোচ্চ পাচ্ছে 50 ইউনিট উপযোগ পাচ্ছে। দ্বিতীয় এবং ওয়াই ইউনিট যখন সে ব্যবহার করছে তখন ম্যাক্সিমাম দেখা যাচ্ছে 36 ইউনিট সে উপযোগ পাচ্ছে। এভাবে ক্রমান্বয়ে যত বেশি সে পণ্যটি সে ভোগ করছে, ধীরে ধীরে তার উপযোগ কমছে, সেটা এক্সের ক্ষেত্রেও এবং ওয়াইয়ের ক্ষেত্রে। এবং পাশের টেবিলে যেটি আছে সেটি দেখো মার্জিনাল ইউটিলিটি অফ মানি এক্সপেন্ডিচার, অর্থাৎ সে একটি পণ্য ক্রয়ের ক্ষেত্রে যে অর্থটি ব্যয় করছে সেই ব্যয়িত অর্থের প্রান্তিক উপযোগটি সেখানে কত। তাহলে এখানে আমরা দেখছি যে দ্বিতীয় টেবিলে যেখানে দেখা যাচ্ছে প্রথম ইউনিট যখন সে ব্যয় করছে পণ্য ক্রয়ের ক্ষেত্রে, তখন সে এক্স পণ্যের ক্ষেত্রে 10 ইউনিট সে উপযোগ পাচ্ছে এবং ওয়াই এর ক্ষেত্রে 9 ইউনিট উপযোগ পাচ্ছে। এভাবে ক্রমান্বয়ে যখন সে পণ্যটি ক্রয় করছে, ধীরে ধীরে তার উপযোগ কমছে এবং যখন ভোক্তা 5 ইউনিট সে এক্স পণ্য 6 ইউনিট যখন সে এক্স পণ্য ক্রয় করবে এবং 5 ইউনিট যখন সে ওয়াই পণ্য ওয়াই পণ্য ক্রয় করবে, তখনই সে এই দুইটি কম্বিনেশনে গিয়ে সে ম্যাক্সিমাম স্যাটিসফ্যাকশন পাবে বা ম্যাক্সিমাম ইউটিলিটি সে পাবে। কারণ এখানেই সে কি করছে, সে সবচেয়ে বেশি উপযোগ পাচ্ছে এবং সে 50 টাকা এখানে সর্বোচ্চ সে ব্যবহার করতে পারছে। এবং এর আগের যে ইউনিটগুলো আছে সেখানে দেখা যাচ্ছে যে তার কম হচ্ছে এবং এর পরে যেটা হচ্ছে যে তার বেশি হচ্ছে, 50 ইউনিট 50 টাকা থেকে ক্রস করে যাচ্ছে। এই জন্য দেখা যাচ্ছে যে যখন ক্রেতা 6 ইউনিট পণ্য এক্স পণ্য ক্রয় করবে এবং 5 ইউনিট ওয়াই পণ্য ক্রয় করবে, এই কম্বিনেশানে গিয়ে সে কী করছে যে সে সবচেয়ে বেশি স্যাটিসফ্যাকশন পাচ্ছে এবং এটাই হবে গিয়ে তার ইকুইলিব্রিয়াম
পয়েন্ট, অর্থাৎ এইখানে এই ভারসাম্য বিন্দুতে সে কী করবে, তার পণ্য এখানে ক্রয় করা স্টপ করবে এবং এই পণ্যতেই সে সব ম্যাক্সিমাম সে স্যাটিসফ্যাকশন পাবে। এখন আমরা দেখব গ্রাফের মাধ্যমে কিভাবে বিষয়টি বোঝা যায়। এখানে ও এক্স অক্ষে কোয়ান্টিটি এবং ও ওয়াই অক্ষে মার্জিনাল ইউটিলিটি অফ মানি এক্সপেন্ডিচারটা দেখানো হয়েছে এবং এখানে এ বি রেখা মাধ্যমে এক্স পণ্যের মানি এক্সপেন্ডিচার এবং সিডি রেখার মাধ্যমে ওয়াই পণ্যের মানি এক্সপেন্ডিচার দেখানো হয়েছে, মার্জিনাল ইউটিলিটি অফ মানি এক্সপেন্ডিচার দেখানো হয়েছে। সুতরাং এম যে রেখাটা আমরা পাচ্ছি এটাই হলো গিয়ে মানে মার্জিনাল ইউটিলিটি অফ মানি, এটাই হলো গিয়ে ইকুইলিব্রিয়াম পয়েন্ট। এখানেই একজন ক্রেতা ম্যাক্সিমাম স্যাটিসফ্যাকশন পেয়ে থাকবে। প্রত্যেকটি বিধিরই যেরকম কিছু সীমাবদ্ধতা বা লিমিটেশন থাকে, এই বিধিরও কিছু সীমাবদ্ধতা রয়েছে। দেখো এখানে আমরা সেগুলো এখন আলোচনা করব। 1 নাম্বার যে পয়েন্টটা আছে সেটা হলো দ্য মোস্ট অফ আওয়ার এক্সপেন্ডিচার ইজ গভর্ন বাই আওয়ার হ্যাবিট, অর্থাৎ আমরা অভ্যাসবশতেই বেশিরভাগ খরচগুলো আমরা করে থাকি। সেখানে আসলে আমরা এভাবে ক্যালকুলেশন করি না যে এখানে আমরা ম্যাক্সিমাম স্যাটিসফ্যাকশান পাবো কিনা, কিংবা কম্বিনেশনের বিষয়গুলো আমরা কম চিন্তা করি। অনলি ইন দ্য কেস অফ বিগ এক্সপেন্ডিচার আ প্রুডেন্ট পারসন goes roughly conform to the law of maximum satisfaction but not when he makes small purchase। অর্থাৎ ছোটোখাটো যখন ক্রয়গুলো করা হয় তখন কিন্তু ক্রেতারা এত কিছু চিন্তা করে না যে আমার এই ছোট্ট একটা খরচে আমার ম্যাক্সিমাম স্যাটিসফ্যাকশান আসবে কিনা, তারা কিনে ফেলে, প্রয়োজন হলেই তারা কিনে ফেলে। তারপরে যে হচ্ছে দ্য ল উইল নট হোল্ড গুড ইন ইনফেরিয়র ইনরেশনাল পারচেজ। তবে ইগনোরেন্স অফ কাস্টমার ইম্পোজ আনাদার লিমিটেশন, যদি ভোক্তার যদি অজ্ঞানত থাকে, সে যদি নাই জানে যে এই বিষয়টি কীরকম, তাহলে সেই ধরনের কোনো কিছুই চিন্তা করবে না। পিপল আর সামটাইমস স্লেভ অফ কাস্টমস অর ফ্যাশন অ্যান্ড আর ইনক্যাপেবল অফ রেশনাল কনজামশন। অর্থাৎ অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা বিভিন্ন আচার রীতি কিংবা ফ্যাশনের কারণে আমাদের অনেক কিছুই করতে হয়, আমাদের সামাজিক পরিস্থিতির কারণে, আমাদের যে ধরনের বিভিন্ন কালচার আছে সেই কালচারাল প্রোগ্রাম কিংবা এইসব কারণে আমাদের দেখা যাচ্ছে যে অনেক কিছুই আমরা করি, তখন দেখা যায় যে এই বিধিটি তখন আর আসলে কাজ করে না। তারপরে যা দেখা যাচ্ছে ইনডিভাইজিবিলিটি অফ গুডস, ইন কেস অফ ইনডিভাইজিবল গুডস দ্য ল ইজ নট অ্যাপ্লিকেবল। মানে দেখা যাচ্ছে যে যেই পণ্যটা ইউনিট করে কিনে ভোগ করা যায় না, সেই সব ক্ষেত্রে ল আসলে কাজ করে না। যেমন যদি কেউ একটা বাড়ি কেনে কিংবা কেউ যদি একটা গাড়ি কিনতে চায়, তখন তো এটার আসলে 5 ইউনিট 10 ইউনিট এভাবে তো কেনা যাবে না, কিনলে পুরাটাই একবারে কিনতে হবে, তখন আবার দেখা যায় এই লটা কাজ করে না। তারপরে আছে মার্জিনাল ইউটিলিটি অফ মানি ইজ নট কনস্ট্যান্ট। আমরা জানি যে সবসময় কি হচ্ছে না, যে মার্জিনাল ইউটিলিটি অফ মানি অর্থাৎ অর্থের প্রান্তিক উপযোগ সবসময় এক থাকে না। তারপরে দ্য মেজারমেন্ট অফ ইউটিলিটি অফ মানি is not constant and the measurement of utility is not possible। অর্থাৎ ইউটিলিটি তোমার মেজারমেন্ট করা যায় না। আসলে আমরা যদি বলি যে এটা 1 ইউনিট 2 ইউনিটভাবে মেজার করা যায়, আসলে এভাবে যায় না। ইনডিফিনিট বাজেট অফ পিরিয়ড, মানে দেখা যাচ্ছে যে কোনো একটি পণ্য একাধিক বছর ব্যবহার করা যায় তার ডিউরেবিলিটির কারণে, কিন্তু তখন যদি এরকম হয় যে
এরকম হয় যে এর ইউটিলিটি ম্যাক্সিমাম ইউটিলিটি ক্যালকুলেশন করতে হয়, তখন বিষয়টা আসলে খুব কঠিন হয়ে যায়। যে আমরা সাধারণত জানি যে অ্যাকাউন্টিং পিরিয়ড 1 বছর হয়, কিন্তু একটা পণ্য যখন একাধিক বছর আমি ব্যবহার করছি এবং সেখান থেকে আমি স্যাটিসফ্যাকশান আমার থাকছে, তখন আমি প্রতি ইয়ারে আমার স্যাটিসফ্যাকশানটা ক্যালকুলেশন করা অনেক সময় কঠিন হয়ে যায়। তারপরে যে বিষয়টি আছে সেটা হলো গুরুত্ব, এই ইম্পর্টেন্স অফ দ্য ল। প্রথমে যেটা আছে ইট অ্যাপ্লিকেবল টু কনজামশনের ক্ষেত্রে কী হচ্ছে যে এটা অবশ্যই মানে আমরা চিন্তাভাবনা করি, এই লটাই আসলে চিন্তাভাবনা করা হয়। কারণ আমরা জানি যে যেহেতু আমাদের আয় সীমিত এবং সেই সীমিত আয়ের মধ্যেই আমাদের সব চাহিদাগুলো পূরণ করতে হয় এবং আমরা এখান থেকে সন্তুষ্টিও পেতে চাই, সেজন্য কি হচ্ছে আমরা ভোগের ক্ষেত্রে আমরা এই বিধিটি আমরা মেনে চলি। তারপরে দ্বিতীয় যেটা আছে সেটা হলো গিয়ে ইটস অ্যাপ্লিকেশন টু প্রোডাকশানের ক্ষেত্রে অবশ্যই এখানে এই বিধিটি তোমার কার্যকর। কারণ এখানে ব্যবসায়ী কিংবা উৎপাদনকারী তারা কি করে, তাদের কাছে এই বিধিটি অনেক গুরুত্বপূর্ণ। কারণ দেখা যাচ্ছে যে উৎপাদনের যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলোর মধ্যে অবশ্যই যে তারা যে কম্বিনেশন বা সংমিশ্রণ যেটা করতে চায় সেটা অবশ্যই তারা চায় যে সবচাইতে মিতব্যয়ী যাতে হয় এবং তারা এখানে এবং মুনাফা অর্জন করতে পারে। তাহলে অবশ্যই এখানে প্রোডাকশানের ক্ষেত্রে এর অ্যাপ্লিকেশন আমরা দেখতে পাই। তারপরে যেটা আছে সেটা হলো কি ইটস অ্যাপ্লিকেশন টু এক্সচেঞ্জ, অর্থাৎ সকল জিনিসের বিনিময়ের ক্ষেত্রে আমরা এই বিধিটি আসলে কার্যকর। কারণ আমরা এখান থেকে যখনই পণ্য বিনিময় করতে চাই আমরা অবশ্যই চিন্তা করি যে আমাদের এখান থেকে ম্যাক্সিমাম স্যাটিসফ্যাকশানটা আসবে কিনা কিংবা আমরা সর্বোচ্চ উপযোগটা আমরা পাবো কিনা। তারপরে আছে যে প্রাইস ডিটারমিনেশনের ক্ষেত্রে কিভাবে এটি প্রয়োগ করা হয় সেটা হলো গিয়ে দেখা যাচ্ছে যে যখন পণ্য মূল্য নির্ধারণের ক্ষেত্রে এটা দেখা যাচ্ছে যখন কোনো পণ্য দুষ্প্রাপ্য হয়ে যায় কিংবা খুব তখন দেখা যাচ্ছে যে তখন আমরা কি করি, ওই পণ্যটা ভোগ করা কিংবা ক্রয় করা কমিয়ে দিয়ে যেটা বাজারে মোটামুটি অ্যাভেলেবেল আছে সেগুলোই আমরা ক্রয় করি। ফলে দেখা যাচ্ছে যে তখন ওই যে পণ্যটির দাম বেড়ে গেছিলো তখন সেই পণ্যটির আবার মূল্য কমে যায় এবং বাজারে সরবরাহ বৃদ্ধি পায়। ফলে এটাও কিন্তু পণ্যের মূল্য নির্ধারণের ক্ষেত্রেও কিন্তু এই লটি তোমার গুরুত্বপূর্ণ। তারপরে যেটা আছে সেটা হলো গিয়ে ইটস অ্যাপ্লিকেশন টু ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রেও একই বিষয় যে এই লটি ব্যবহৃত হয় এবং পাবলিক ফিন্যান্সের ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে এই বিধিটি অনেক গুরুত্বপূর্ণভাবে কি হয় যে ফলো করা হয়। কারণ দেখা যাচ্ছে রাষ্ট্রীয় যে খরচগুলো আছে সেই খরচগুলোর ক্ষেত্রে সরকার এই নীতিটি অনুসরণ করতে চায়। কারণ সরকার চায় জনগণের সর্বোচ্চ কল্যাণের জন্য ব্যয় করতে এবং এই কল্যাণের জন্য সর্বোচ্চ কল্যাণ যেখানে হবে সেখানেই সরকার বেশি আগ্রহী থাকে অর্থ ব্যয়ে এবং দেখা যাচ্ছে যে এই কারণে বিভিন্ন পর্যায়ে অপ্রয়োজনীয় যে খরচগুলো আছে সেই খরচগুলো তারা কমিয়ে কল্যাণকর যে ক্ষেত্রগুলো সেখানেই তারা অর্থ ব্যয় করতে আগ্রহী থাকে। সুতরাং আজকে যে আলোচনাটি করলাম এখানে আমরা আসলে মানে এই ল অফ ইকুইমার্জিনাল ইউটিলিটির ক্ষেত্রে কিছু লিমিটেশন ছাড়াও দেখা যাচ্ছে যে এর ব্যাপক ব্যবহার রয়েছে। এটি আসলে আমাদের প্র্যাকটিক্যাল লাইফেও অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। আশা করি আজকের এই পয়েন্টটি তোমরা বুঝতে পেরেছ এবং তোমরা পড়াশোনা চালিয়ে যাবে। বর্তমান পরিস্থিতিতে আমরা যে পরিবেশেই থাকি না কেন আমাদের কিন্তু কী করতে হবে, এই পরিবেশেই আমাদের মানিয়ে চলে আমাদের স্বাভাবিক জীবনযাপন কার্যক্রমটা চালিয়ে যেতে হবে এবং সবসময় আমাদের স্বাস্থ্যবিধি আমরা মেনে চলব এবং সুস্থ থাকার চেষ্টা করব। আশা করি তোমরা সকলেই ভালো থাকবে এবং তোমাদের পড়াশোনা সঠিকভাবে চালিয়ে যাবে। ধন্যবাদ তোমাদের সকলকে।